ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বিভিন্ন শহর ঘুরে দেখার জন্য আজ আমরা প্রথমেই চলে এসেছি দেরাদুনে। দেরাদুন থেকেই আমাদের উত্তরাখণ্ড যাত্রা শুরু হবে। এটি আমাদের উত্তরাখণ্ডের কলকাতা টু কলকাতা 12 দিনের ট্যুর ছিল। এই ট্রিপে আমরা দেরাদুন, মাসৌরি, ঋষিকেশ আর হরিদ্বার ঘুরেছিলাম। আমরা হাওড়া থেকে প্রথমে দেরাদুন চলে গিয়েছিলাম, আর দেরাদুনে আমাদের 2 রাত 1 দিনের ট্যুর প্ল্যান ছিল। দেরাদুনে একদিন থেকে সমস্ত সাইট সিনগুলি করে পরের দিন আমরা মাসুরি চলে গিয়েছিলাম। আর মাসৌরি, হরিদ্বার ও ঋষিকেশ ট্যুরের সমস্ত ভিডিওগুলির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিলাম। অনেকে উত্তরাখণ্ডের এই ট্যুরটি হরিদ্বার থেকেও শুরু করে, তবে আমরা আগে দেরাদুন চলে গিয়েছিলাম এবং প্রথমে দেরাদুন, তারপরে মাসৌরি, তারপরে ঋষিকেশ এবং লাস্টে হরিদ্বার গিয়েছিলাম এবং ফেরার সময় হরিদ্বার থেকেই ট্রেন ধরে কলকাতা ফিরে এসেছিলাম। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। এই উত্তরাখণ্ড ট্যুরে আমরা হাওড়া থেকে 12369 কুম্ভ এক্সপ্রেস করে প্রথমে দেরাদুন চলে গিয়েছিলাম। যেহেতু প্রায় 36 ঘন্টার জার্নি, তাই বাড়ি থেকে কিছু খাবার তৈরি করে নিয়ে গিয়েছিলাম এবং সঙ্গে নিয়েছিলাম প্যাকেট রেডি ফুড, যেটা গরম জলে দিলে 1 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। ফ্লাক্সে করে গরম জল নিয়ে গিয়েছিলাম, আর আমাদের সঙ্গে ছিল ছাঁচ, লস্যি, নানা ধরনের ফল ও মিষ্টি। আমরা যাবার সময় এবং ফেরার সময় ট্রেন থেকে কোনো মিলই নিইনি। আমরা কলকাতা থেকে বেলা 1টার সময় কুম্ভ এক্সপ্রেস ধরে পরের দিন বিকেল 6টার সময় দেরাদুন পৌঁছেছিলাম। ট্রেনটি একদম রাইট টাইমেই ছিল। দেরাদুনে থাকার জন্য আমরা রেলওয়ে রিটায়ারিং রুম বুক করেছিলাম। এই রিটায়ারিং রুমটি দেরাদুনের 2 নম্বর প্ল্যাটফর্মের উপরেই অবস্থিত, তাই ট্রেন থেকে নেমে ডাইরেক্ট রিটায়ারিং রুমে চেক ইন করে বেরিয়ে গেলাম স্টেশনের আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য এবং রাতের খাবার কিনে নেবার জন্য। প্রসঙ্গত বলে রাখি, এই রিটায়ারিং রুমটি একদম প্ল্যাটফর্মের উপরেই অবস্থিত, তাই ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত ট্রেনের অ্যানাউন্সমেন্টের শব্দ ভালোই শোনা যাচ্ছিল। আর এটাই একমাত্র অসুবিধা এখানকার। এখানে এসি রুমের জন্য 800 টাকা রুম রেন্ট দিতে হয়েছিল। স্টেশন চত্বরের বাইরে অনেক খাবারের দোকান আছে, সেখান থেকেই প্রথমে কিছুটা বয়েলড কর্ন আর চা খেয়ে নিলাম। তারপরে পরের দিন ঘুরতে যাওয়ার জন্য লোকাল ট্রান্সপোর্টগুলি কোথা থেকে ধরলে সুবিধা হবে সেই সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে রাতের ডিনার প্যাক করিয়ে নিয়ে রিটায়ারিং রুমে ফিরে এলাম এবং রাতের খাওয়া দাওয়া সেরে সোজা ঘুম। পরের দিন সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়লাম। দেরাদুনের মোস্ট ফেমাস 6টি জায়গা ঘোরার আছে। সেগুলি হলো সহস্রধারা, গুচ্ছপানি বা রবার্স কেভ, তপকেশ্বর মহাদেব মন্দির এবং তপবন, দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, দেরাদুন মাইন্ড রোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি আর শ্রী গুরু রাম রহিম গুরুদ্বারা। এই সমস্ত জায়গাগুলি একদিনে খুব ভালোভাবে ঘুরে ফেলা যায়। সকালবেলা আমরা প্রথমেই চললাম সহস্রধারা দেখতে। সকালবেলা দেরাদুন রেলওয়ে স্টেশনের সামনে থেকে অটো ধরলাম প্যারেড গ্রাউন্ড যাওয়ার জন্য। 3 কিলোমিটার মতো রাস্তা, পার হেড 10 টাকা করে ভাড়া নিল। তারপরে প্যারেড গ্রাউন্ড থেকে সহস্রধারার বাস ধরে পৌঁছে গেলাম সহস্রধারা। 14 কিলোমিটার মতো রাস্তা, বাসে 40 মিনিট মতো সময় লাগলো এবং এক একজনের জন্য ভাড়া দিতে হলো 30 টাকা করে। প্যারেড গ্রাউন্ড থেকে নন এসি বাসও পাওয়া যায়, আবার এসি বাসও পাওয়া যায়। আর ফেরার জন্য সহস্রধারার এই বাস স্ট্যান্ড থেকে লাস্ট সন্ধ্যে 6টা পর্যন্ত বাস পাওয়া যায়। বাস আমাদেরকে যেখানে নামিয়ে দিল সেখান থেকে 5-7 মিনিট মতো হাঁটলেই সহস্রধারা পৌঁছে যাওয়া যায়। এখানে পাহাড়ের চুনা পাথরের গা বেয়ে অজস্র গন্ধক মিশ্রিত জলের ধারা নেমে আসছে, তাই এই জায়গাটির নাম হয়েছে সহস্রধারা। মনে করা হয় যে এই ঝর্ণার জলে স্নান করলে নাকি চর্মরোগ দূর হয়ে যায়, তাই জলপ্রপাতকে কেন্দ্র করে প্রাচীন দ্রোণ মন্দির ও শিব মন্দির এবং প্রাকৃতিক গুহাও দেখতে পাওয়া যায়। এই সহস্রধারার পাশ থেকে বয়ে গিয়েছে খরস্রোতা পাহাড়ি নদী। চাইলে এখানকার শীতল জলে স্নান করাও যায়। জিনিসপত্র রাখার জন্য এখানে লকারের ব্যবস্থাও আছে। সহস্রধারা দেখে আবার ওই বাস স্ট্যান্ড থেকেই বাসে করে প্যারেড গ্রাউন্ডে ফিরে এসেছিলাম এবং বাস থেকে নেমেই এই প্যারেড গ্রাউন্ডের কাছে আছে একটি বেশ বড় টিবেটিয়ান মার্কেট, সেইখানেও একটু ঘুরে দেখে নিলাম। তারপরে আবার এই প্যারেড গ্রাউন্ডের কাছ থেকেই আরেকটি অটো রিজার্ভ করলাম এবং পৌঁছে গেলাম গুচ্ছপানি বা রবার্স কেভের কাছে। প্যারেড গ্রাউন্ড থেকে গুচ্ছপানি বা রবার্স কেভ 10 কিলোমিটার মতো রাস্তা। অটোতে সময় লাগে আধ ঘন্টা মতো, আর ভাড়া নিয়েছিল 250 টাকা। আমরা এখন দেরাদুনের গুচ্ছপানি দেখতে এসেছি। গুচ্ছপানি দেখতে আসার জন্য কিন্তু আমার মতে আপনারা গাড়ি অথবা অটো রিজার্ভ করে আসতে পারেন। আমরা প্যারেড গ্রাউন্ড থেকে একটি অটো রিজার্ভ করেছি এবং সেই অটোটি ধরে এখানে এসেছি। এর প্রধান কারণ হচ্ছে
প্যারেড গ্রাউন্ড থেকে আপনারা বাস পেয়ে যাবেন গুচ্ছপানি আসার জন্য, কিন্তু গুচ্ছপানি আসার জন্য মেইন রাস্তায় আপনাকে নামিয়ে দেবে। তারপরে 1 কিলোমিটার প্রায় স্লোপ আছে, ওই স্লোপটা আপনাকে নামতে হবে আবার উঠতে হবে, সেটা কিন্তু কষ্টসাধ্য। সুতরাং গুচ্ছপানি আসার জন্য কিন্তু গাড়ি রিজার্ভ করাই বেস্ট। আর একটা জিনিস দেখাই, এখানে অনেক চপ্পল ভাড়া পাওয়া যাচ্ছে। গুচ্ছপানির ভেতরে 1 হাঁটু মতো জল থাকে, সুতরাং চেষ্টা করবেন যে এটা ঢলা ঢলা প্যান্ট হাঁটু অব্দি তোলা যাবে সেরকম একটা কিছু পরে আস। আর যদি রাবারের চপ্পল পরে আসেন তো ভালো কথা, না হলে এখানেও কিন্তু জুতো ভাড়া পাওয়া যাচ্ছে। রবার্স কেভে ঢুকতে পার হেড ভাড়া নেয় 35 টাকা করে। দেরাদুনের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হলো রবার্স কেভ। এই রবার্স কেভের মধ্যে দিয়ে অবিরাম বয়ে চলেছে টন্স নদী। এখানে ঢুকে প্রথমে কিছুটা হেঁটে যেতে হবে নদীর পাশ দিয়ে, তারপর একটি জায়গা থেকে শুরু হচ্ছে জলের ধারা। এটি একটি প্রাকৃতিক গুহা যার ভেতরে একটি ভূগর্ভস্থ নদী প্রবাহিত হয়েছে। এখানে প্রবেশ করলে মনে হয় যেন আপনি বনের গভীরে অবস্থিত কোনো একটি রহস্যময় জগতে এসে পড়েছেন। হেঁটে নদীর জলের মধ্যে দিয়ে পা ডুবিয়ে গুহার ভেতরের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। সেখানে একটি ছোট জলপ্রপাত রয়েছে। গুচ্ছপানি দেখে বেরোনোর সময় দেখলাম এখানে প্রচুর খাবারের দোকান বসেছে, তার মধ্যেই একজনের কাছ থেকে মোমো খেয়ে নিলাম। এরপর এখান থেকে একটি অটো ভাড়া করে আমরা সোজা চলে গেলাম তপকেশ্বর মহাদেব মন্দির দেখতে। গুচ্ছপানির থেকে তপকেশ্বর মহাদেব মন্দির 6 কিলোমিটার রাস্তা, 20 মিনিট সময় লাগে এবং ভাড়া নিল 150 টাকা। পবিত্রতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ হচ্ছে এই তপকেশ্বর মহাদেব মন্দির এবং তপবন। আমাদের অটো যেখানে নামিয়ে দিল সেখান থেকে সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নেমে গেলেই দেখতে পাওয়া যাবে একটি নদী বয়ে যাচ্ছে। নদীর একদিকে বাবা মহাদেব তপকেশ্বরের মন্দির আর অন্যদিকে একটি বিশাল বড় হনুমানজির মূর্তি আছে। এই মনোরম অরণ্যভূমিকেই তপবন বলা হয়। আমরা প্রথমে তপকেশ্বর মহাদেব মন্দির দেখতে চললাম। গুহার মধ্যে শিবলিঙ্গের উপর ঝর্ণার জল টপ টপ করে পড়তে থাকে এই মন্দিরে। এখানে অনেকগুলি গুহা আছে এবং প্রত্যেকটি গুহাতেই কোনো না কোনো দেবদেবীর অবস্থান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের মহাকাব্যিক চরিত্র গুরু দ্রোণাচার্য এখানেই তার কঠোর তপস্যা করেছিলেন। এরপরে নদী পেরিয়ে দেখে নিলাম তপবন। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে এলাম। তপকেশ্বর মহাদেব মন্দির দেখে এবারে আমরা চললাম দেরাদুনের বিখ্যাত ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেখতে। তপকেশ্বর মহাদেব মন্দির থেকে দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট 4 কিলোমিটার মতো রাস্তা, অটোতে 15 মিনিট মতো সময় লাগলো। অটো ভাড়া নিল 100 টাকা। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার পার্সন, আর এই টিকিটটি ভ্যালিড থাকে 3 ঘন্টার জন্য। এই ইনস্টিটিউটটি খোলে সকাল 9টায় এবং বিকেল 5:30টায় বন্ধ হয়ে যায়। 1929 সালে এই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটটি উদ্বোধন করা হয় এবং একসময় বিশ্বের বৃহত্তম সম্পূর্ণ ইটের তৈরি আর্কিটেকচার হিসাবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকের নাম নথিভুক্ত হয়েছিল এই ইনস্টিটিউটের। এই ক্যাম্পাসের ভেতরে ফরেস্ট্রির আলাদা আলাদা বিষয়ের উপরে 6টি মিউজিয়াম আছে। এখানে বহু বলিউড সিনেমা শুটিংও হয়েছে, তার মধ্যে স্টুডেন্টস অফ দ্য ইয়ার অন্যতম। এফআরআই এর ভিতরটি বিশাল বড়, তাই ভেতরে টোটো নিয়েও ঢোকা যায়। আমরাও ভেতরে টোটো নিয়েই ঢুকেছিলাম। এরপরে এখান থেকে আমরা যাব দেরাদুনের মিনি টিবেট ঘুরে দেখার জন্য, যেখানে ভারতের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ স্ট্যাচু এবং মাইন্ড রোলিং মঠ আছে। তবে তার জন্য আমাদেরকে আগে যেতে হবে দেরাদুনের আইএসবিটি বাস স্ট্যান্ডে, তারপর সেখান থেকে আরেকটি গাড়ি চেঞ্জ করে যেতে হবে বৌদ্ধ মনেস্ট্রি দেখতে। তাই আমরা এফআরআই ঘুরে আবার ওই টোটোতে করেই মেন রাস্তা ক্রস করে নেমে এসেছিলাম, যেখান থেকে আইএসবিটি যাওয়ার জন্য লোকাল অটো পাওয়া যায়। এর জন্য আমাদেরকে 100 টাকা এক্সট্রা দিতে হয়েছিল। মেন ক্রসিং থেকে অটোতে করে আমরা 10 কিলোমিটার মতো রাস্তা, অটোতে আধ ঘন্টা সময় লাগলো, ভাড়া নিল 20 টাকা। এরপরে আইএসবিটি বাস স্ট্যান্ডের সামনে নেমে সেখানে প্রচুর লোকাল অটো, বিক্রম টোটো পাওয়া যাচ্ছে মাইন্ড রোলিং মনেস্ট্রি যাওয়ার জন্য। 4 কিলোমিটার মতো রাস্তা 10 মিনিটের মধ্যেই অটোতে করে পৌঁছে গেলাম, আর ভাড়া নিল 20 টাকা করে। অটো থেকে নেমেই প্রথমে দেখতে পেয়ে গেলাম একটি বিশাল বড় তোরণ। এখান থেকেই ঢুকতে হবে মাইন্ড রোলিং মনেস্ট্রি যাওয়ার জন্য। তবে মনেস্ট্রি যাওয়ার আগে এইখানে দেখতে পাওয়া যাবে অজস্র টিবেটিয়ান খাবারের দোকান, ক্যাফে, রেস্টুরেন্ট আর সুভেনিয়ার শপ। এই সব দোকানপত্র দেখে এত খিদে পেয়ে গেল যে আমরা প্রথমে একটি লাফিং শপে ঢুকে পড়লাম। এখানে বিভিন্ন ধরনের লাফিং পাওয়া যাচ্ছিল। আমরা ওয়াই লাফিংটি নিলাম। এই লাফিং আমি প্রথমবার খেয়েছিলাম কালিম্পং এর বিবারে হাটে গিয়ে। কালিম্পং এর ভিডিওটিতে সেটি দেখিয়েছি। বেশ ভালো লাগলো এই লাফিং খেতে। এবারে আমরা সোজা চললাম মনেস্ট্রি দেখতে। আমরা মনেস্ট্রির গেটের ভেতর দিয়ে ঢুকে প্রথমেই দেখে নিলাম ভারতের দ্বিতীয় বৃহত্তম 130 ফুট উঁচু বুদ্ধের মূর্তি। তারপরে বুদ্ধের মূর্তি দর্শন করে ভেতরে একটি ছোট মন্দির আছে, সেটিও দর্শন করে বেরিয়ে গেলাম এবং এরপরে আমরা দেখব স্তূপা আর মেন মনেস্ট্রি। স্তূপাটি দেখে এরপরে আমরা চললাম মেন মনেস্ট্রি দেখতে। দেরাদুনের এই মাইন্ড রোলিং মনেস্ট্রিটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা ও সাধনা কেন্দ্র। এই মাইন্ড রোলিং মনেস্ট্রিটি প্রায়
প্রায় 100 বর্গফুট এলাকা নিয়ে তৈরি হয়েছে এবং চারপাশটা খুবই সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো। মনাস্ট্রির ভেতরে বিশাল বড় প্রার্থনা কক্ষ রয়েছে এবং ভেতরে মিউরালস এর কাজও দেখার মতো। আমরা এখানে প্রায় ঘন্টাখানেক মতো সময় কাটিয়ে তারপরে বেরিয়ে এলাম এবং ফেরার সময় একটি দোকান থেকে আইসক্রিম কিনে ওখান থেকে আবার একটি লোকাল বিক্রমে উঠে দেরাদুনের খুবই বিখ্যাত শ্রী রাম রহিম গুরুদ্বারা দেখতে চললাম। 10 কিলোমিটার মতো রাস্তা, অটোতে সময় লাগলো আধ ঘন্টার মতো। 30 টাকা করে পার হেড ভাড়া নিল। শিখ গুরু রাম রায় দুন উপত্যকা এসে একটি শিবির তৈরি করেছিলেন। পরবর্তীকালে গুরুর অনুচরেরা এখানে বসবাস করতে শুরু করেন আর সেই থেকেই জনবসতি বাড়তে বাড়তে দেরাদুন শহরের রূপ নেয়। বর্তমানে গুরু রাম রায় দরবার বা গুরুর সমাধিটি মুঘল সম্রাট ঔরঙ্গজেব তৈরি করেছিলেন এবং এই সমাধিটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে 1900 সালে শিল্পী তুলসী রামের আঁকা প্রাণবন্ত সব মিউরালস আর দেওয়াল চিত্র। এই গুরুদ্বারাতে ঢুকতেই দেখতে পাওয়া যাবে 100 ফুট উঁচু একটি পবিত্র পতাকার স্তম্ভ। মূল তোরণ দিয়ে ঢোকার সময় এখানকার অপূর্ব দেওয়াল চিত্রের নিদর্শন দেখতে পাওয়া যায় এবং মূল সমাধিটি পুরোটাই বিভিন্ন ধরনের ছবি ও মিউরালস দিয়ে সাজানো। যেহেতু আমরা রাম রহিম গুরুদ্বারাতে সন্ধে নাগাদ পৌঁছে গিয়েছিলাম তাই সেখানে তখন আলো জ্বলে গিয়েছিল। চারিদিকের সুন্দর পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা এখান থেকে ফেরার রাস্তা ধরলাম এবং রাতের খাবার একেবারে প্যাক করিয়ে নিয়ে দেরাদুনের রিটায়ারিং রুমে ফিরে এলাম। এইভাবেই আমাদের দেরাদুন ট্যুরটি শেষ হলো। পরের দিন সকালবেলা রেলওয়ে স্টেশনের পাশের বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা গিয়েছিলাম মাসুরি ঘুরতে। প্রত্যেক আধ ঘন্টা অন্তর এখান থেকে মাসুরি যাওয়ার জন্য বাস ছাড়ে এবং সকাল 6টার সময় ধানউল্টি যাওয়ার জন্য বাস ছাড়ে। উত্তরাখণ্ডের সমস্ত ভিডিওগুলি আমার চ্যানেলের উত্তরাখণ্ড ট্যুরের প্লে লিস্টটিতে পেয়ে যাবেন। এই ভিডিওটি এখনো পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার যাত্রা শুভ হোক।